হ্যালো বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এইগুলো তুমি ইচ্ছা কইরা করছো না, যাতে আমার মাইয়ার খাইতে না পারে? এত হিংসা পেটে নিয়ে থাকো কেমনে? আহা মা, ছাড়ো না। এতদিন ধরে খাচ্ছি, কই কখনো তো এমন হয়নি, আজ প্রথম হয়েছে, তাতে কি? হ্যাঁ মা, বাদ দাও। ভাবির হাতে রান্না কতবার খেলাম, কখনো তো লবণ মরিচের কম বেশি হয়নি। আজ হয়তো ভুল করে হয়েছে, নয়তো কেউ করেছে। রূপার দিকে চেয়ে কথাটা বলল। নে, এইবার তো খুশি আমার মাইয়াগুলোরে দেখতে পারস না, তাই মাংসে লবণ বেশি দিছস, তাই না? না মা, আমি সব ঠিকঠাকই দেখেছিলাম, তারপরও কিভাবে যে লবণ বেশি হয়ে গেল বুঝতে পারছি না। হ্যাঁ, তা বুঝবা কেমনি? লন্ধিন তোহ অন্য কেউ মিশাই দিছে, তাই না? কতবার কইছিলাম শাওনের এমন ফকিন্নি বাড়িতে বিয়া করিস না, কিন্তু আমার কথা শুনোস নাই বাপ। পোলা মিল্লা বলস মাইয়া ভালো। আহা মা, বাদ দাও না। আলো, মাংসে আলু আর টমেটো দিয়ে ঝাল করো, দেখবা লবণ কমে যাবে। ঠিক আছে আপু। শাশুড়ি আমার রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল, সাথে শ্বশুরও। শাওন চুপচাপ আমার দিকে চেয়ে আছে। এবার তো খুশি হয়েছেন ভাবি? শাওন কি বিয়ে করেছো? ঘরে অশান্তি ছাড়া কিছুই পারে না। বাপের বাড়ি থেকে কি কিছু শিখে আসেন নাই? রূপা, তুই এই সব কথা কেন বলছিস? তুই কি পারিস? অন্যের সংসারে দখল দিতে আসবি না। এইবার দুই বোন আর রূপার মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে আপুরা চলে যায়, আর আমি সেখানে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছি। শাওন চুপচাপ উঠে চলে গেল আর ফিরল রাতে। আমি জানতাম আজকে কাহিনীর জন্য শাস্তি হিসেবে আমায় নির্ঘুম থাকতে হবে। শাওন কখনো আমার গায়ে হাত তোলেনি, কিন্তু মানসিকভাবে অত্যাচার করতে ভালোই জানে। জানি না কিভাবে এবার লবণ বেশি হয়েছিল। চুলায় ভাত বসিয়ে আরেক চুলায় মাছ ভাজছি। কিছুক্ষণ পর আমার শাশুড়ি এসে হাজির। তুমি গোসল না করে আমার রান্ধন ঘরে আসছো কেন? চিন্তা করার কিছু নেই মা, সারা রাত মাছ কেটে আজানের সময় রুমে গিয়েছি, ঘুমাইনি, তাই গোসল করার প্রয়োজন নেই বলে নিজের কাজে মন দিলাম। শাশুড়ি কিছু না বলে চলে গেল। সারাদিন কাজ করে যখন দুপুরে নিজের রুমে একটু শুয়েছি, অমনি রূপা এসে হাজির। ভাবি, আমার মোগলাই পরোটা খেতে ইচ্ছে করছে, উঠে বানাই দিও। আমি একবার রূপার দিকে তাকালাম। এই মেয়েটা জানে আমি সারা রাত ঘুমাইনি, তারপর আমায় কাজের হুকুম দিতে দৌড়ে চলে আসলো। এবার উঠে গিয়ে মোগলাই বানাতে গেলাম। এসব বলার মতো কেউ নেই। সাথী আর সুচি আপু বাসায় আসলে আরাম পাই, তারা খুবই ভালো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে শাওনকে বললাম, শুনুন, আমাদের বাচ্চা হচ্ছে না, একবার ডাক্তার দেখালে ভালো হয়। অনেক তো কবিরাজের কাছে দৌড়ালাম। শোনো, ডক্টরের কাছে তুমি যাও, কারণ সমস্যা তোমার, আমার না। 1 মাস সময় দিচ্ছি, আমায় বাচ্চা দিতে না পারলে তোমায় আমি ডিভোর্স দেবো। বলে রুম থেকে বের হয়ে গেল। বাচ্চা না হওয়ার জন্য কত কথা শুনতে যে হলো। আচ্ছা, বাচ্চা না হওয়া কি শুধু মেয়েদেরই দোষ? ছেলেদের কি কোনো দোষ নেই? অন্যদিকে 1 বছর হয়ে গেল আধার দেশে এসেছে। সে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না। আধারের মা অনেক চেষ্টা করে ছেলেকে বিয়ের জন্য রাজি করাতে পারেনি। ছেলে বিয়ে না করার কারণ মা হয়েও বুঝতে পারছে না। আধার বাবা, আমি তোমার মা হয়েও বুঝতে পারছি না তুমি কেন বিয়ে করবা না। আধার তার মায়ের দিকে চেয়ে আছে। মা, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, আর আমি আর বিদেশে যাব না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি যা করার দেশ থেকেই করব, আর বারবার আমায় এক প্রশ্ন করবে না। আধার চলে গেল। আমি তোমায় কথা দিয়েছিলাম আলো, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। তুমি যে এই আধারের আলো, তোমার ছাড়া আমার জীবন আধার হয়ে রয়েছে। তুমি এসে আলোকিত করে দিবে, এই অপেক্ষায় আছি। 4 বছর বিদেশ থেকে টাকা কামিয়ে দেশে যখন শুনলো আলোর বিয়ে হয়ে গিয়েছে, তখন অনেক ভেঙে পড়েছিল আধার। ভাগ্যকে মেনে নিয়েছিল, হয়তো তাদের আলাদা হওয়ারই ছিল। শাওন, ও শাওন, এদিকে আয়, দেখে যা তোর বউ কি করছে। ওই রূপা, শাওনের বাপ, কই তুমি? দেখা যাও কি করছে গো। সবাই চিল্লাচিল্লি আওয়াজে দৌড়ে এসে অবাক হয়, আলোর দিকে তাকিয়ে আছে।
শাওনদের বাড়ির পিছনেই দাঁড়িয়ে আছে সবাই। অবাক হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। আলোও করুণ দৃষ্টিতে তাকিয়ে। আলোর শাশুড়ি সবাইকে বলছে, দেখছো শাওনের বাপ আমার পোলার কষ্টের টাকা কেমনে নষ্ট করে। আলো, এতগুলো ভাত বাড়ির পিছনে কেন ফালাইলা? আশেপাশের মানুষ এসে তামাশা দেখছে। আমি ফেলিনি মা। তুমি ফেলোনি তো কি উড়ে এসেছে ভাতগুলো? মা সত্যি আমি ফেলিনি। আমি কেন ফেলবো? আচ্ছা, এতগুলো ভাত এখানে, অন্য কারোর তো হতে পারে না? অন্য কারোর হইব না? পাতিলে গিয়া দেখেন পুরা পাতিল খালি। তুই এতগুলো ভাত এনে ফালাইলি কেন? প্রতিদিন বেশি বেশি করে ভাত রান্না করস, তারপরও ভাত পাই না। হ্যাঁ মা, আমিও বুঝতে পারছি না। প্রতিদিন ভাত শর্ট পড়ে। রাতে উনি খাওয়ার পর আর ভাত থাকে না। হয়তো অল্প করে খেয়ে নিই, নয়তো না খেয়ে থাকি। তাই তো প্রতিদিন একটু বেশি করে রান্না করি, তারপরও কম পড়ে। আজ বুঝলাম কেন কম পড়ে। কিন্তু সত্যি আমি ফেলিনি, বিশ্বাস করেন। আমি ফেলে দিইনি। কেন আমি ফেলে দেব? মনে মনে বলছে, কারণ তার কথা শোনার যে কেউ নেই। নিজের দুঃখগুলো মা ভাইয়ের কাছে বলার স্বাধীনতাও নেই। শাওন এতক্ষণ চুপ করেছিল, কিছু না বলে চলে যায়। শাশুড়ি আর রূপা মিলে আলোকে আরও অনেক কথা শুনিয়ে একসময় তারাও চলে যায়। শ্বশুর আলোর দিকে চেয়ে চলে গেল। আলো সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। পাশের বাসার চাচাতো ভাবি আলোর কাছে এলো। আলো, আর কত অপমান সহ্য করবা তুমি? কিছু বলো না কেন? আলো মুচকি হেসে বলল, প্রতিবাদ করা যে কেউ শেখায়নি, মানুষের কথা হজম করাটা ঠিকই শিখিয়েছে। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন আলো সকালে রান্না করছে, উঠানে বসে আছে শাশুড়ি। হঠাৎ পাশের বাসার চাচি এসে বলল, ভাবি জানেননি ৮০,০০০ টাকা দিয়ে বউয়ের বাপের খাট বানায় পাঠাইছে, যাতে তাকো মাইয়া ভালোভাবে থাকতে পারে। দুজনে মিলে গল্প করছে। আলো রান্নাঘর থেকে স্পষ্ট সব শুনতে পাচ্ছে। কথার মাঝে চাচি তার পুত্রবধূর কথা বলল। আসলে ইনিয়ে বিনিয়ে শাশুড়িকে খোঁচা দিচ্ছে। কও কি এত দাম দিয়া? হয় বুঝেন না, এইগুলো হলো সামাজিকতা। সাথে ফ্রিজও দিছে। আপনি কই পোলাডারে বিয়া করাইলেন, ভালো জায়গা করাইতে পারলেন না। আমগো বউয়ের কিন্তু বাচ্চা হইব। বালা তো। হ, আর আপনি নাকি বিয়া করাইলেন, এতদিনে নাতির মুখও দেখতে পারলেন না। কবিরাজ দেখান ভালো দীক্ষা। অনেক দেখাইছি, কোনো কাম হয় না। আইসা বাদ দে, মাইয়ার কোনো দোষ আছে। আচ্ছা, এইবার ঈদে আমগো বউয়ের বাড়ি থেকে বাজার পাঠাইছে। আপনার বউয়ের বাড়ি থেকে কি কি পাঠাইছে? শাশুড়ি চুপচাপ কথাগুলো শুনছিল, কোনো মতে কথা কাটিয়ে ঘরে চলে গেল। এদিকে আলো হালকা হাসলো। একটা মেয়েকে তার শ্বশুরবাড়িতে নিচু করার জন্য পাশের বাড়ির চাচি আর সমাজই দায়ী। আমার শাশুড়ির এইসবে লোভ নেই, কিন্তু যখন শুনে অমুকের বউয়ের বাড়ি থেকে এটা দিচ্ছে ওটা দিচ্ছে, সেখানে যে কেউ মাথা নষ্ট হবে, রাগ উঠবে, লোভ জাগবে। তারা যৌতুক নিবেও ঢোল পিটিয়ে মানুষকে জানাবে, আবার যারা নেবে না তাদের কানেও বিষও ঢেলে দেবে। যায় না চাচির এইসবের কথার ফল কি হবে? কি আর হবে? আস্তে আস্তে এইসবের প্রভাব আমার উপর পড়বে। আমার ভাই এত দামের খাট দেওয়ার সামর্থ্য নেই। ছোট মানুষ, পড়াশোনার পাশাপাশি কাজ করছে, সাথে সংসারের হাল ধরেছে। আমি কিভাবে স্বার্থপরের মতো বাবার বাড়ি থেকে কিছু চাইবো? তারপর আমি যে বেঁচে আছি নাকি মরে গেছি সেই খোঁজই তো কেউ নেয় না। আবার তাদের কাছ থেকে কি আশা করব? আমার ভাইয়ের সাথে আমার কখনো মিল ছিল না। ও আমার সাথে কথা কম বলতো, এখনো বলে না। আমি নিজে থেকে ওকে কল দিয়ে থাকি। শুনলাম ওর বউয়ের নাকি বাচ্চা হবে। শুনে খুবই খুশি হলাম, আবার দুঃখ লাগছে। যদি মেয়ে হয় তাহলে কি সেই মেয়ের সাথেও আমার মতো আচরণ করবে? ভয় হয়, খুবই ভয় হয়। আল্লাহ যেন তাকে পুত্র সন্তানই দান করে। যাই হোক, আমার শাশুড়ির পরিবর্তনের জন্য এইসব চাচিরাই দায়ী। শুরুতে কিছুই বলতো না শাশুড়ি, কিন্তু এইসব শুনতে শুনতে উনি আমার সাথে এমন ব্যবহার করে।